আসিম মুনির তিনি ধর্মের জিগির তুলেছিলেন কিভাবে, এবং এই যে হিন্দু মুসলিম ব্যাপারটা তিনি অনেকদিন আগেই খুঁচিয়ে দিয়েছিলেন। আসুন একবার শোনাই আপনাদের। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें। Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. That was the foundation of the two nation theory that was laid there, that we are two nations, we are not one nation. So because of that, our forefathers, they struggled, mounted that incessant struggle to create this country. Our forefathers, they have sacrificed immensely, and we have sacrificed a lot for the creation of this country. And we know how to defend it. My dear brothers and sisters and sons and daughters, please don't forget the story of Pakistan. And don't forget to narrate the story of Pakistan to your next generation, so that their bond with Pakistan, it never weakens. Whether it is the third generation or the fourth generation or the fifth generation, they know that what Pakistan is for them. आज तक इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं। पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है। और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर। খুব স্পষ্টভাবে আগামী প্রজন্মের কাছেও একটা বার্তা দিচ্ছেন এই আসিম মুনির। আমি একই সঙ্গে রেড ফোর্টের ছবিটাও একটু দেখাবো, যে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি যে র্যাপিড অ্যাকশন ফোর্স অর্থাৎ র্যাফ নামানো হয়েছে লালকেল্লায়, সেই ছবিটা আপনাদের দেখাবো। এবং গোটা এলাকা কিন্তু ঘিরে রেখেছে র্যাফ, এবং এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে ইতিমধ্যেই ঘিরে ফেলেছে র্যাফ। আমি কর্নেল চৌধুরী একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো, যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম খানিকক্ষণ আগেও, যে একটা বিষ মেশানোর একটা চেষ্টা করা হচ্ছিল, এবং এই জায়গায় দাঁড়িয়ে যেটাকে বলা হচ্ছে যে সায়ানাইটের থেকে 6000 গুণ বেশি শক্তিশালী এই বিষ, এবং সেইটা বানানোর একটা চেষ্টা হচ্ছিল, যে 3 জন চীনা ডিগ্রিধারী ডাক্তারকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাহলে এদের টার্গেটটা আসলে কি ছিল, এখনো পর্যন্ত কি মনে হচ্ছে, কি করতে চেয়েছিল এই 3 জন? টার্গেট তো খুব সিম্পল, টার্গেট হচ্ছে ভয়ের বাতাবরণ পুরো ভারতবর্ষে প্রত্যেকটা জায়গায় করে দেবে। এবং আমি যেটা দিয়ে বলতে শুরু করলাম, যে আসিম মুনির যে লেকচার দিয়েছে, এটাকে বুঝতে হবে, এটাকে শুনতে হবে। যারা অ্যানালাইজ করে এইটার মধ্যে দিয়ে সমস্ত জিনিস উনি পরিষ্কার বলে দিচ্ছে। এটা নেক্সট জেনারেশনের জন্য না, দেয়ার ইজ অলরেডি আ টেমপ্লেট। আমি বারবার বলি, এটা 2 দিন 4 দিন 5 দিনের কাজ নয়, ইট ইজ আ লং ড্রন মডেল। এই যে ডিফারেন্ট মডিউল তৈরি করে, মডিউলটা তৈরি করে একটা টেমপ্লেটের ওপর একটা ডিজাইন আছে, হঠাৎ কিছু হয় না, সমস্ত কিছু ডিজাইন, সমস্ত কিছু প্ল্যান, সমস্ত কিছু ওয়ার গেম, তারপর এক্সিকিউশন হয়। তো এতক্ষণ পর এক্সিকিউশনে ওরা নামে। তো এর প্ল্যান, এর টেমপ্লেট অনেক দিন আগে, প্রায় বছর 1.5 বছর আগে এগুলো তৈরি হয়ে যায়। ভারতকে অশান্ত করা, ভারতকে ভাঙানো, ভারতকে ভেঙে দেওয়া, কোন কোন জায়গায় করবে, সমস্ত কিছু ছবির মতন আঁকা থাকে, ওয়ার গেম থাকে, যে এটার প্ল্যান এ হবে, প্ল্যান বি হবে। কর্নেল চৌধুরী সূত্র মারফত একটা খবর, এই যে 8টা 4-এ গাড়িটা দিল্লিতে ঢুকেছিল, দেখা যাচ্ছে বদরপুর টোল বুথ দিয়ে এটা দিল্লিতে ঢুকেছে, এবং তারপর বিভিন্ন জায়গা এটাতে সিসিটিভিতে দেখা গিয়েছে। কোথায় কোথায় দেখা গিয়েছে আমি আরেকবার বলি, দরগাগঞ্জ, কাশ্মীরি গেট, সুনেহেরি মসজিদ, এই জায়গাগুলো এই গাড়িটা ক্রস করেছে, এবং 3 ঘন্টা রেড ফোর্টের কাছে এই গাড়িটা দাঁড়িয়েছিল। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যে এইরকম হাই সিকিউরিটি জোনগুলোর পার্কিং এ কি কোনো চেকিং এর ব্যবস্থা থাকে না, বা যখন দিল্লিতে ঢুকছে গাড়িটা তখনও কোনো জায়গাতে গাড়িটা চেকিং এ ধরা পড়লো না? কেন চেক করবে? যে কোনো হাজার হাজার গাড়ি রোজ দিল্লিতে ঢুকছে, শুধু কি বদরপুর টোল গেট দিয়ে ঢুকছে, চণ্ডীগড় দিয়ে ঢুকছে, গুরগাঁও দিয়ে ঢুকছে, এনসিআর ঘিরে আছে দিল্লিতে, হাজার হাজার গাড়ি ঢুকছে, কিসের চেকিং? টোল প্লাজা দিয়ে ঢুকছে একটা নর্মাল গাড়ি, আপনাকে যদি কাল থেকে আপনার গাড়ি যদি 5 বার চেক করা হয় বিভিন্ন জায়গায়, তো মানুষ বিরক্ত যাবে। আপনি বলবেন এটা আমাদের চেক করা হচ্ছে, যে আপনারা যেখানে হচ্ছে সেখানে পারেন না, আমাদের গাড়ি চেক করছেন, এটাই তো নর্মাল কথা হয়।
যখনই ডিকি খুলতে হয় মানুষ অধৈর্য হয়ে যায়, মানুষ চিৎকার করে, লম্বা জ্যাম হবে। এইভাবে তো ইন্টেলিজেন্স এজেন্সি কাজ করে না। ইন্টেলিজেন্স এজেন্সি এটা পুলিশদের কাজ, হিউম্যান কে চেকিং করা, ফিজিক্যাল চেকিং, কিন্তু হাজার হাজার গাড়ি ঢুকতে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন না থাকে, যেটা ছিল এবং তার উপর কাজ হয়েছে, লোক ধরা পড়েছে, বিভিন্ন মডিউল ধরা পড়েছে, সাধারণ গাড়ি ঢুকছে কেন চেক হবে? গাড়ি ঢুকেছে, লালকেল্লার সামনে গাড়ি রেখেছে, লালকেল্লার সামনে গাড়ি রেখেছিল, তখন কি যে এই বিস্ফোরক পদার্থ তখন কি ছিল? আমি একটা প্রশ্ন চিহ্ন উঠলাম। হয়তো যখন বেরোচ্ছিল তার কিছুক্ষণ আগে সেটাকে তার ডিকিতে রেখেছে, কি কোথায় রেখেছে তার সামনে রাখা হয়েছে, যে এজেন্সি ইনভেস্টিগেট করছে সেগুলো বেরোবে। সেগুলো আমরা এরকম ভাবে কিন্তু আমি এই জন্য প্রশ্নটা করলাম, দিনটা এমন একটা দিন যেখানে সারা দিনে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট অলরেডি উদ্ধার হয়ে গেছে। আমি সেই জন্য প্রশ্নটা করলাম যে লালকেল্লার সামনে পার্কিং এ গাড়িটা রাখা ছিল দীর্ঘক্ষণ ধরে, লালকেল্লার সামনে তো এমনি চেকিং হয়। দিল্লিতে 10,000 গাড়ি পার্কিং আছে, 10,000 গাড়ি চেক করবে? 50,000 গাড়ি পার্কিং হয়েছে, 50,000 গাড়ি করবে। আর এবং একদিনে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া যায়নি, এই খবরটা ঠিক নয়। 28শে অক্টোবর থেকে চেকিং চলছে এবং 28শে অক্টোবর থেকে গতকাল পর্যন্ত সকাল অবধি চেকিং হচ্ছে। আপনারা সবাই জানতে পেরেছেন গতকাল 28 তারিখ থেকে 28শে অক্টোবরের আগের থেকে মুজাম্মেল মোহাম্মদ আর ডক্টর রাথের, যে অনন্তনাগ গভর্নমেন্ট হসপিটালে আগে কর্মরত ছিল, তার লকার থেকে প্রথমে পাওয়া যায় একটা AK-56 এবং সে জয়শে মোহাম্মদের পোস্টার লাগাচ্ছিল। তাকে ইনভেস্টিগেট করতে করতে নিচে শ্যামলি বলে একটা জায়গা আছে মিরাটের পাশে, সেই জায়গায় ধরেছে, তারপর সাহারানপুর, তারপর এসছে ফরিদাবাদ সেই জায়গায়, এবং আল ফালা যে হসপিটাল, সবাই সেখানে অ্যাটাচ। আমরা সবাই হয়তো জানতে পেরেছি গতকাল সকালবেলা। একদম একদম, আমরা গতকাল সকালে জেনেছি যে এতদিনের অপারেশনটা জনসমক্ষে এসছে গতকাল, তাই আমরা সাধারণ মানুষ ধরে নিচ্ছি যে গতকালই উদ্ধার হয়েছে। কারেক্ট। তো প্রত্যেক গাড়ি পার্কিং হলেই যে সে গাড়ি পার্কিং এ চেকিং হবে এটা অবান্তর কথা। হাজার হাজার গাড়ি পার্কিং দিল্লিতে আছে, নিউ দিল্লিতে আছে, সেই গাড়ি রোজও পার্কিং হচ্ছে। আজকেও 10,000 20,000 গাড়ি পার্কিং হয়ে আছে। কোন গাড়ির মধ্যে কিভাবে যাচ্ছে যদি সূত্র না ধরতে পারি, যদি এই যখন পাস হচ্ছে, এই যেমন ধরেছে পুলিশ 2,900 গুলো একটা ঘরে, তারা ইনফরমেশনে ধরে, কেউ তো আকাশ থেকে চিঠি দেয়নি, কোনো পায়রা চিঠি তুলে আনেনি, ইনভেস্টিগেশনের মাধ্যমে ধরা পড়া হয়েছে 2,900 কিলো এই অ্যামোনিয়াম নাইট্রেট। এই রিসেন্ট ধরা পড়েছে আহমেদাবাদে থ্রু ইন্টেলিজেন্স এজেন্সি। তো এজেন্সি দ্বারাই সবকিছু ধরে, তারপর পুলিশ যায়। সো এটা কোনোভাবে ভাবনা উচিত নয় যে এজেন্সি কাজ করছে না। এজেন্সি 50টা গোল আটকায়, একটা গোল তো হয়ে যেতে পারে, এটা মানে হওয়া উচিত নয়। এতজন সাধারণ মানুষ মারা গেছে, কিন্তু হয়েছে। আমরা পাকিস্তানের মাথাটা যদি গুড়িয়ে না দিতে পারি, যদি পাকিস্তানকে করতে পারি, ISI কে